নমস্কার, আমি দেবদাস। আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। শীতকাল এসেছে, গলাটা হালকা বসেছে। হয়তো এই সময় ন্যারেশন বা এরকম টাইপের গল্পে বেশি কাজ করা যায়। আশপাশটা বেশ শান্ত হয়ে থাকে, গলাটা হালকা খিক 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 করে। মনে হয় এই বুঝি শরীরটা গেল, এই বুঝি গলাটা গেল। আজকে বেশি দেরি করব না। আজকের গল্পটা খুব একটা ভয়, রহস্য, রোমাঞ্চ না থাকলেও একটা নতুন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে আমরা প্রস্তুত করেছি। আজকের গল্পটা প্রচেতগুপ্তর বাদল এসেছে। প্রচেতগুপ্ত জন্ম 14 অক্টোবর 1962 সালে। একজন বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক। 2007 সালে পরিচালক তরুণ মজুমদার তার চাঁদের বাড়ি উপন্যাসটি অবলম্বনে একটা বাংলা চলচ্চিত্র তৈরি করেন। 2011 সালে তার চোরের বউ গল্পটি অবলম্বনে পরিচালক শেখর দাস নেকলেস নামের একটা চলচ্চিত্র তৈরি করেন। তিনি সমকালীন বাংলা সাহিত্যের একটা পরিচিত নাম। তার কিছু গল্প হিন্দি, উড়িয়া এবং মারাঠি ভাষাতে অনুদিত হয়েছে। তিনি বাংলা পত্রিকা যেমন 19 সানন্দা এবং দেশের নিয়মিত লেখক। 2022 সালের ডিসেম্বরে গুপ্তকে এবিপি আনন্দ সেরা বাঙালি পুরস্কারে ভূষিত করে। তার কিছু সেরা গল্পের মধ্যে ঝিলডাঙ্গার কন্যা, যাদববাবু মিথ্যে কথা বলেন না, অপারেশন সিংহদুয়ার, চিরুনি, ছাদে কে হাঁটে, কোথাও নয়, প্লিজ দরজাটা খুলুন, ভাগ্যিস এমন হয় না। বলতে বলতে আমাদের লিস্ট শেষ হবে না। বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প, বাদল এসেছে। আজকের গল্পের মুখ্য চরিত্রে বাদল, রমাকান্তবাবুর মাধবী, ঝোমা, বনি, জামাই এবং শুভ। শুরু হচ্ছে বাদল এসেছে। খানিকক্ষণ হলো বাদল এসেছে। এসে চেয়ারে না বসেছে চেয়ারের হাতলে। ব্যাটা মহাপাজি। কাঠেরই চেয়ার, বহু বছরের পুরানো, শক্তপোক্ত, দুপাশে চওড়া হাতল। চেয়ারটাকে রাখা হয়েছে খাটের গা ঘেঁষে, যাতে ডাক্তারবাবু, আত্মীয় স্বজন, বাড়ির লোকজন রোগীর কাছে বসতে পারে। গত 6 মাস, না 6 মাস নয়, গত 6 মাস 17 দিন এই ব্যবস্থা চলছে। প্রথম দিকে কেউ এলে এই ঘর ওই ঘর থেকে মোড়া চেয়ার, টুল পর্যন্ত টেনে আনা হচ্ছিল। পরে দেখা গেল পরিস্থিতির অবনতি হচ্ছে। ঘরে ডাক্তার, ভিজিটারে বসার জন্য পাকাপাকি ব্যবস্থা রাখতে হবে, হাসপাতালের মতো। বারান্দায় ফেলে রাখা চেয়ারটাকে মুছে ঠুছে ঘরে আনা হলো। আজ থেকে এই চেয়ারের আর দরকার হবে না। বাদল যখন এলো তখন বাইরে আলো ফোটেনি, ফুটবো করছে। একটা দুটো কাক ডেকে উঠল, আর মোড়া ভাঙা ডাক। রাস্তা দিয়ে ঝনঝন আওয়াজ করে চলে গেল দুধের গাড়ি। রমাকান্তবাবু পাশ ফিরতে গেলেন। একটু পারলেন, বেশিটা পারলেন না। পাশ ফেরার শক্তি মানুষটার আর নাই। শ্বাস নিতেও কেমন যেন অসুবিধে হচ্ছে। মনে হচ্ছে কেউ নখ ঘুরিয়ে ঘরের বাতাসের পরিমাণটা কমিয়ে দিয়েছে। খানিক আগে বুকের ভেতরে এক ধরনের চাপা ধরফরানি শুরু হয়েছে। শরীর জানান দিচ্ছে সময় ফুরিয়ে গেল। পরিস্থিতি যা, তাতে মনে হয় আজই কিছু একটা হয়ে যাবে। কখন হবে? বেলাবেলি নাকি দুপুরের পর? রমাকান্তবাবুর মনে হচ্ছে দুপুরের পর হলে ভালো। বাড়ি সবার খাওয়া টাওয়া হয়ে যাবে, নইলে রাত পর্যন্ত আটকে থাকা। মরা বাড়িতে হাজার একটা ফ্যাকরা, এইটা করা যাবে না, ওটা করা যাবে না। মাধবীর আবার আলসারের সমস্যা আছে। বেশিক্ষণ কিছু না খেলে পেটে ব্যথা হয়। তারও তো বয়স কম হলো না। স্বামীর মৃত্যুর পর আলসারে কাবু স্ত্রীদের জন্য কোনো ছাড় আছে? হালকা কিছু খেতে পারা তো উচিত। যাই হোক, সব থেকে ভালো হয় ঘটনাটা যদি বিকেলের দিকে ঘটে। সবারই কাজকর্ম অনেকটা সারা হয়ে যাবে। যারা অফিস করে তাদের হাফ ছুটি নিতে পারবে তারা। ছেলেপিলেরাও স্কুল যেতে পারবে। তবে এ তো আর কারোর হাতে নেই যে সবাইকে স্নান টান করিয়ে মাছের ঝোল ভাত, কাঁচা আমের চাটনি খাইয়ে
ছোট্ট একটা ভাত ঘুম দিয়ে তবে ঘটবে। মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না। জন্ম মৃত্যু খুবই অনির্দিষ্ট একটা বিষয়। তারা স্বেচ্ছাচারী, নিজের খুশি মতো চলতে পছন্দ করে। রমাকান্তবাবু ঠোঁটের ফাঁকে হাসার চেষ্টা করলেন, একটু পারলেন, একটু পারলেন না। মনে মনে ভাবলেন, এই যথেষ্ট, আর কোনো কিছুই সবটা পারার সময় নাই। মুক্তি, মুক্তি, রোগ যন্ত্রণা থেকে মুক্তি, মুক্তি দীর্ঘ জীবন বয়ে নিয়ে যাওয়ার পরিশ্রম আর ক্লান্তি থেকে, মুক্তি বেঁচে থাকার যাবতীয় গ্লানি অবহেলা থেকে। আহা! রমাকান্তবাবু আবার হাসার চেষ্টা করলেন, একটু পারলেন, একটু পারলেন না। মুক্তির হাসি। রমাকান্তবাবু ঠিকই ভেবেছেন, তবে মুক্তি শুধু নিজের নয়, মুক্তি বাড়ির লোকেদেরও। তারাও হাঁপিয়ে পড়েছে, তারাও এবার জীবন নাটিকার যবনিকা পতন চাইছে। নিজেদের মধ্যেও কী সব বলা বলি করছে। এই তো পরশু রাতেই বড় ছেলে শুভ দরজার ওপাশে দাঁড়িয়ে তার বউকে চাপা গলায় বলছিল। শুভ ভেবেছিল বাবা ঘুমিয়ে পড়েছে, শুনতে পাবে না। রমাকান্তবাবু সবই শুনেছেন, জেগেছিলেন, শুনতে ভালোই লেগেছে। এখন আর স্ত্রী, ছেলে মেয়ে, পুত্রবধূ, জামাইরা কি বলল সেটা আসল কথা নয়। আসল কথা হলো তারা কাছে আছে, তাদের চোখে দেখা যায়, গলা শোনা যায়, ছোঁয়া পাওয়া যায়। কয়েক মাস ধরে এই অনুভূতিটা হচ্ছে। বারবার মনে হচ্ছে বেশি দিন নয়, এবার চলে যেতে হবে অনেক দূরে। কত দূরে তাও ঠিক মতো জানা নেই। হাজার চেষ্টা করলেও ভালোবাসার মানুষদের সঙ্গে আর দেখা হবে না, কণ্ঠস্বর শোনা যাবে না। বিগত কটা দিন বেশিরভাগ সময় রমাকান্তবাবু আদো ঘুম আদো জাগরণের মধ্যে কাটিয়েছেন। চোখ বুজে পড়ে থাকেন। সবাই ভেবেছে রোগী ঘুমোচ্ছে, শরীর বোধহয় খানিকটা ভালো। রমাকান্তবাবু ভুল ভাঙাননি, ভাঙাতে গেলেও বিশ্বাস করবে না, ভাববে অসুস্থ মানুষ ভুল বকে, ঘুমালেও বলে জেগেছিলাম। তার থেকে চুপ করে থাকাই ভালো। মৃত্যু পথযাত্রী মানুষের কাছে ঘুম আর জেগে থাকার মধ্যে বিশেষ ফারাক নেই। কে বুঝবে এই কথা? এ এক ব্যক্তিগত অভিজ্ঞতা, সবাইকে বলার মতো নয়। বোঝানো তো যায়ই না, আর বোঝানোর দরকারটাই বাকি। সেদিনও রমাকান্তবাবু তাই ছিলেন। ঝিমিয়ে থাকা অবস্থায় বড় ছেলে আর তার বউয়ের কথা কানে এসেছে সবই। উফ, আর কতদিন বলো তো? এ তো আর টানা যাচ্ছে না, টাকার পর টাকা চলে যাচ্ছে। আর ডাক্তারবাবুও দেখছি তেমন। আরে বাবা, যদি চান্স না থাকে তো এত দামি ওষুধ দেবার কি মানে? কম দামের কিছু দাও। হুফ, এ তো ওয়েস্টেজ। আচ্ছা, বাবার কতদিন বলো তো? আমাকে বলছো কেন? বাবা তোমার, কবে মরবে কবে বাঁচবে তুমি জানো, আমি কি করে বলবো? এমনভাবে বলছো ঝুমা, যেন তোমার নিজের বাবার মৃত্যুর ডেট তুমি জেনে শুনে বসে আছো। নিজের বাবা হলেই সব জানা যায়? আমার বাবার কথা আসছে কোথা থেকে? আমার বাবাকে টানছো কেন? বালাই ষাট, সে মরবে কিসের জন্য? সে তো আর শ্বশুরমশাইয়ের মতো 6 মাস বিছানায় কেতরে নেই, ডাক্তার বদ্যির পিছনে কারি কারি টাকাও খরচ করাচ্ছে না, ছেলে মেয়ে পুত্রবধূ জামাইদের ছুটিয়েও মারছে না। সে আছে তার নিজের মতো, তার জন্য কুটাকছো কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার বাবা হলেন বিরাট উপকারী, গুণের সম্রাট। আমার বলাটাই ভুল হয়েছে, আই এম সরি। কথায় কথায় না আমার বাবাকে টানবে না। নিজের বাবাকে নিয়ে ঝামেলায় পড়েছো, যা বলবার তাকে বলো। কি বললে? কি আর বলবে? বলবো অনেক সমস্যা করছেন, এবার সমস্যা শেষ করুন। হয় ঝেড়ে উঠুন, উঠে বাজারে যান, বাড়ির ট্যাক্সের কাগজ জমা করুন, নয় খেল খতম করুন। বাবাকে বলবো শেষ করুন মানে তুমি মরে যাও? এসব কি বলছো ঝুমা? মরে যাওয়া বলবো কেন? বলবে 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 এবার ভালো হয়ে ওঠো। তোমার সেবা যত্ন করতে করতে তো বাড়ি শুদ্ধ সবার নাজেহাল অবস্থা, টাকা পয়সাও দলের মতো বেরিয়ে যাচ্ছে। এত বয়স হয়েছে, এটা বুঝতে পারছো না? এই ঝুমা, এই! ধীরে বয়সে বারবার বউয়ের নাম বলে আহ্লাদি করছো কেন? কি বলবার বলে ফেলো। আচ্ছা, একটা কাজ করো না। কি কাজ? শ্বশুরমশাইকে বিষ খাওয়াবো? উফ, তোমার মুখে দেখছি কিছু আটকায় না। বলছি, তুমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবে প্লিজ। কি জিজ্ঞেস করবো? শুভ কিছু একটা বলল, রমাকান্তবাবু শুনতে পেলেন না। যদিও কয়েক মাস ধরেই কানটা খুব ভালো সার্ভিস দিচ্ছে,
প্রকৃতির কি এটাই মজা? শরীরের সব অঙ্গ কাহিল করে দিয়ে একটাকে তরতাজা করে রাখা। তার বেলায় যেমন শ্রবণ ক্ষমতা কি না হয় রেখেছে। মনে হচ্ছে যুবক বয়সের কানটা ফিরে পেয়েছেন। দূরের কথাও যেন শুনতে সমস্যা হয় না। ঝুমা খানিকটা জোর গলায় বলল, এ কথা তুমি জিজ্ঞেস করতে পারছো না? ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞেস করো। শুভ আওয়াজ করে বলল, আস্তে আস্তে, বাবা শুনতে পাবে। শুনতে পাবে না, অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে। আজকাল তো বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে থাকে। জিজ্ঞেস করলে বলে ঘুম হয় না। তুমি বরং এখনই ডাক্তার রায়কে ফোন করো। মানে আমার বলাটা কি ঠিক হবে? কেন হবে না? কেন? তুমি তার ছেলে, তুমি জিজ্ঞেস করতেই পারো। তাছাড়া তুমি তো আর মরার কথা বলছো না। বলবে, দেখুন ডাক্তারবাবু, আমাদের তো একটা প্ল্যানিং করতে হবে। উনি আর কতদিন এভাবে কষ্ট পাবেন? যদি জানতে পারি সুবিধা হয়। এত টাকা পয়সা খরচ, জোগাড়ও তো করতে হবে, লোন নিতে হবে, বউয়ের গয়না ভাঙতে হবে। তার থেকে বড় কথা আমার এই কষ্ট চোখে দেখতে পাচ্ছি না। আমার স্ত্রী তো রোজ কান্নাকাটি করে। তুমি আমার মরণাপন্ন বাবার জন্য কান্নাকাটি করো? এত বড় একটা মিথ্যে কথা বলা কি ঠিক হবে ঝুমা? চুপ করো, বেশি ঢং দেখিও না। তোমার মা কি বলেছেন জানো? কি বলেছেন? রমাকান্তবাবু কান খাড়া করলেন। তার ছেলের মা মানে তার স্ত্রী মানে মাধবী আবার কি বলল? ঝুমা বলল, কাল বিকেলে ঘরে ডেকে আমাকে বলল, বৌমা, তোমার শ্বশুরমশাইয়ের হাগামোতার কাপড় আমি আর ধুতে পারবো না। 1-2 দিন হলে হয়, মাসের পর মাস হলে হয় না। খোকাকে বলো লোক রাখতে। সে বড় হয়েছে, রোজগারপাতি করে, বাবার হাগামোতার পেছনে পয়সা খরচ করতে পারবে না এমন তো নয়। সংসারে অনেক ঝিগেরি করেছি, আর নয়। তোমার শ্বশুরমশাই চলে গেলে নিজের একটু হাত পা ছড়িয়ে থাকবো। নিজের স্ত্রী তো এসব বলছে, আমি করতে যাবো কেন? শুভ বলল, আচ্ছা আচ্ছা, চুপ করো। আর মায়ের নিন্দে করতে হবে না। সারাক্ষণ শুধু মায়ের নামে কাল। আমি দেখছি। শুধু স্ত্রী, বড় ছেলে, বৌমাই নয়, মেয়ে জামাইও খুব অসুবিধাতে রয়েছে। কাজকর্ম ফেলে তাদের ছুটে আসতে হচ্ছে বারবার। তার উপর টাকা পয়সা নিয়ে টেনশন। এই সময় টেনশন হওয়াটাই স্বাভাবিক। শুভ যে কোনো সময় দিদির কাছে হাত পাততে পারে, বলা যায় না, হয়তো আয়া রাখার টাকাটাই চেয়ে বসতে পারে। এই কদিনে রমাকান্তবাবুকে নিয়ে মেয়ে জামাইয়ের মধ্যেও ঝগড়াঝাটি হয়েছে। সেদিন তো পাশের ঘরে দুজন খুব একচোট চেঁচামেচি করল। করবারই কথা। একজন যদি 6 মাস ধরে মরব করে শুয়ে থাকে, তাহলে সবারই সমস্যা। তার উপর রমাকান্তবাবুর জামাই কোনো হাবিজাবি লোক নয়। সে নামকরা মানুষ, তার একটা পরিচয় আছে, কলেজে পড়ায়। সেটা বড় কথা নয়। বড় কথা হলো তাকে প্রায় টিভিতে দেখা যায়, বিভিন্ন টক শোতে চান্স পায়, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য গলা ফাটায়, কখনো সরকারের বিরুদ্ধে, কখনো বিরোধীদের বিরুদ্ধে। যে চ্যানেল যার কথা বলতে বলে, সেই চ্যানেলে গিয়ে তাই বলে। যাওয়ার আগে দাড়ি চুল শ্যাম্পু করে ফুরফুরে করে নেয়, রংচঙে জামা পরে, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝগড়া করে। রমাকান্তবাবু যখন সুস্থ ছিলেন, মুগ্ধ হয়ে জামাইয়ের প্রোগ্রাম দেখতেন। গিন্নি ঝামেলা করত, রিমোট টিপে সিরিয়াল দেখতে চলে যেত। আহা, করো কি? শ্যামলের কথা শুনছি। মাধবী থাঁতে উঠত। রাখো তো তোমার জামাইয়ের কথা, খালি বক বক আর বক বক। কে আবার বকতে মেদেবেল লোক এলো রে? ওর লেকচার কেন শুনতে যাব? দেশের জন্য কোন কর্মটা করেছে তোমার জামাই? এমন ভাবে দাড়ি নেড়ে কথা বলে, মনে টেগার্ড সাহেবকে বোম মারবে। মেয়ে কিন্তু রাগ করবে। সে রাতে ফোন করে জিজ্ঞেস করবে তার বরের কথা শুনেছি কি না। বনির আশকারাতেই তো জামাইটা গোল্লায় গেল। ঘরের কাজ করে না, মাধবী আরো রেগে যেত। কলেজে যায় না, খালি ক্যামেরায় মুখ দেখানোর জন্য ছোকছোকানি। ছি ছি, এসব ছেলেকে মারতে হয় চর। সেদিন মেয়ে জামাইয়ের ঝগড়া পুরোটা না হলেও কিছুটা কানে এসেছিল। আজকাল কেমন শীত শীত করে, রক্তের জোর জমে গেছে। সেদিন শীত ভাবটা বেশি ছিল। চাদর গায়ে দিয়ে গুটিয়ে শুয়েছিলেন রমাকান্তবাবু। সেই অবস্থায় শুনলেন জামাই বনির উপর চেঁচাচ্ছে। জামাই বলছে, কি মনে করছো আমার কোনো কাজ নেই? কোভিড সেমিনার, ছাত্রছাত্রী, টিভি সব ফেলে এখানে এসে তোমার বাবার নাড়ি ধরে বসে থাকবো?
আর আহা উহু করবো। রোজ কোথায় আসছো? সপ্তাহে তো মোটেই একদিন আসো। বড় জ্বর তুই, তাতেই এত বিরক্ত। দাদা তো সব সময় রয়েছে, সব কিছু সামলাচ্ছে। তোমার দাদার কাজটা কি? 10টা 5টার অফিস করেই খাচ্ছ, তো মাথার কোনো কাজ? মাথা থাকলে তো কাজ থাকবে। মাছি মারা কেরানি শুধু। আমার দাদার মাথা নেই, আর ওনার নাকি বিরাট মাথা। তাছাড়া তোমার দাদা রমাকান্ত রায় ডাইরেক্ট পুত্র। পুত্র পিতার রূপসজ্জার পাশে থাকবে, এটা নতুন কথা কি? এখন পুত্র এসব করবে। আর সেদিন যে বড় গলায় বলেছিলে অ্যালার্ট ফিকো বনি, তোমার বাবা মনে হচ্ছে আর বেশি দিন নয়, যে কোনো সময় ফুটুস হবেন। এরপরেই কিন্তু সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে গোলমাল লাগবে। তোমার মায়ের পোর্শনটা বাদ দিলে বাকিটা কিন্তু তুমি আর তোমার দাদা 50-50। কই, তখন তো ডক্টরের পুত্র বলে দাদাকে পুরো সম্পত্তি দেওয়ার কথা বলনি, বলেছিলে? আমি তো আইনের কথা বলেছি মানে, নারীর সম অধিকারের কথা। তুমি মেয়ে বলে তোমাকে বঞ্চনা আমি সমর্থন করব না। কোনো নারীর উপর অন্যায় আমি মানি না। শুধু তুমিও নাও। টিভির অনুষ্ঠানে কি আমি মুখ দেখাতে যাই বলো, ন্যায়ের কথা বলতে চাই। বাজে কথা বন্ধ করো, তাকে নিয়ে আর পারছি না, খুব জ্বালাতনে পড়লাম। তুমি দাদাকে বুঝিয়ে হাসপাতালে পাঠিয়ে দাও। হাসপাতালে সেজে গুজে দেখতে যাব, না গেলেও কিছু নয়। খেপেছ? হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে তোমার দাদা টাকা চেয়ে বস। আমার কাছে টাকা কোথায়? তোমাদের 50 টাকা পায়, তারপর অন্য সময় হলে কথাটা শুনে মাথায় আগুন ধরে যেত। ইচ্ছে করতো পিছনে একটা লাথি মেরে জামাইকে বাড়ি থেকে বের করে দিই। যাওয়ার সময় মেয়েকেও গলা ধাক্কা লাগায়। জীবনের এই পর্যায়ে কোনো কথাতেই আর রাগ হয় না। এখন আত্মীয় স্বজন, কাছের মানুষের গালমন্দ ভালো লাগে না, মন্দও লাগে না। মনে হয় সবই মায়া। বাইরের আলো ফুটেছে, ঘরেও আলো এসেছে। পায়ের কাছে জানলাটা খুলে দিতে পারলে ভালো হতো। ঠান্ডা হাওয়া ঢুকত, বুক ভরে শ্বাস নেওয়া যেত। শুধু কাক নয়, আরও নানা রকম পাখির ডাক ভেসে আসছে। কোথাও একটা ঘুঘু ডাকছে না? এত সকালে কি ঘুঘু ডাকে? নাকি ভুল শুনছেন রমাকান্তবাবু? মৃত্যুর দোরগোড়ায় এসে ভুল শোনাটা আশ্চর্য কিছু না। ডান হাতটা খাট থেকে ঝুলে পড়েছে। রমাকান্তবাবু হাতটা তুলতে গেলেন, ঝিনঝিন করে উঠল, ভারী লাগছে। মৃত্যুকালে শরীরের ওজন কি বেড়ে যায়? আবার হতে পারে, আবার নাও তো হতে পারে। যে পেশি দিয়ে নিজের হাতটাকে তুলবেন তার শক্তিও যেন ক্ষীণ হয়ে এসেছে। ইস, কেউ যদি হাতটা তুলে দিতে পারলে ভালো হতো। এমন সময় বাদলের দিকে চোখ গেল রমাকান্তবাবুর। বাদলটা কি করছে? মিটিমিটি হাসছে কেন? এসে হাতটা তুলে দিতে পারে তো। বেটা চেয়ারের হাতলেই বা বসেছে কেন? হারামজাদার বদভ্যাসটা গেল না। কখনো ভদ্রসভ্য হয়নি। স্কুলে এসে বেঞ্চের মাথায় বসত, বাইরে গেলে পাঁচিলের টঙে উঠে পা দোলত। একবার গাছে বসে পেয়ারা খেতে গিয়ে পড়েও গিয়েছিল, পা ভাঙল। কোন ক্লাস যেন 6 নাকি 7। বকাঝকা কম খায়নি, তাতেও শিক্ষা হয়নি ছেলেটার। ইরে রমা, কেমন আছিস? রমাকান্তবাবু এই কথার জবাব দিলেন না, বিরক্ত গলায় বললেন, চেয়ারের হাতলে বসেছিস কেন? নেমে বস, কেউ দেখলে কি ভাববে? বাদল ফিক করে হেসে উঠল। হাতলে বসলে মজা, কেউ দেখলে গাবড়ে যাবে। রমাকান্তবাবু বিড়বিড় করে বললেন, মারবো একটা চড়। এটা তো নলিনীবালা হাই স্কুলের ক্লাস ঘর নয় যে বেঞ্চের মাথায় বসে থাকবে। এটা ভদ্রলোকের বাড়ি। বাদল মাথা কাত করে চোখ পিটপিট করে বলল, ভদ্রলোকটা কে? রমাকান্তবাবু চোখ পাকিয়ে বললেন, কেন, তোর কি আমাদের ভদ্রলোক বলে মনে হচ্ছে না? বাদল উত্তর দিল না। হাতল থেকে নেমে খাটের পাশে এসে বসল। রমাকান্তবাবু হাই হাই করে উঠলেন, এই করিস কি? জুতো পরে রোগীর বিছানায় বসছিস? কোনো কাণ্ডজ্ঞান নেই। জুতো খোল, আগে জুতো খোল। মাধবী যদি দেখে। বাদল থমকে গিয়ে বলল, উফ, রমা বড্ড জ্বালাস। বাদল জুতো খুলে খাটের তলায় রাখল। ছোট মাপের স্কুলের জুতো, ধুলো মাখা, ডান পায়ের বুড়ো আঙুলের কাছে তাপ্পি। বাদলটা বিরাট পাজি। শুধু স্কুলের জুতো নয়, স্কুলের ড্রেসটাও পরে এসেছে। খাকি রঙের হাফ প্যান্ট, নীল রঙের জামা,
তার কি অন্য কোনো পোশাক নেই? এত বছর পর বন্ধুর বাড়ি এলি, একটু সেজে গুজে চুল আঁচড়ে আসতে অসুবিধে কোথায়? বৌদের ধারি একটা। বেটা খাটে পা গুটিয়ে বসল, আবার আরাম করে বসেছে দেখ, যেন একটু পরেই ক্যারাম খেলা শুরু হবে। রমাকান্তবাবুর গায়ে হাত রেখে নরম গলায় বাদল বলল, বললি না তো আছিস কেমন? রমাকান্তবাবুর রাগ হচ্ছে, এই ছেলে তো ঝামেলা পাকাচ্ছে। একটু পরে মাধবী ঘরে আসবে। সে যদি এসে দেখে রোগীর বিছানায় কেউ বসে আছে, এরকমভাবে রাগারাগি করবে। গত মাস পর্যন্ত মাধবী এই ঘরেতেই ক্যাম্পে খাট পেতে শুতো। ঘুমের অসুবিধে হয় বলে নিজের ঘরে চলে গেছে। ঠিকই করেছে। 6 মাস ধরে রাতে রোগীর ঘরে শুয়ে থাকাটা অসম্ভব। স্বামী হলেও অসম্ভব। ঘন্টায় ঘন্টায় উঠো রে, জল দাও রে, গায়ের চাদর ঠিক করো রে, বুকে পিঠে হাত বুলিয়ে দাও রে, ইউরিন পর ধরো না রে, ওষুধ খাওয়াও রে। তাহলে ঘুমাবে কখন? শুভ বলেছিল, এক কাজ করা যাক, মা যখন শুনছে না, আমি একজন নার্সকে বলি রাতে এসে বাবার ঘরে থাকবে। যদি তোমরা রাজি হও বলতে পারি। নার্স মেয়েটি এসেছিল, কম বয়স এবং দেখতে শুনতে ভালো। ঝুমা তাকে পত্র পাঠ দিয়ে বিদায় করল। স্বামীকে সে বিশ্বাস করে না। তারপর থেকে রাত একাই কাটান রমাকান্ত। ভালোই লাগে, একা থাকলে নিজের সঙ্গে মুখোমুখি হওয়া যায়। বাদল ঝুঁকে পড়ে বলল, বললি না তো আছিস কেমন? রমাকান্তবাবু রাগ দেখিয়ে বললেন, দেখতেই তো পাচ্ছিস, বারবার এক কথা জিজ্ঞেস করিস কেন? বাদল হেসে বলল, আমার তো মনে হচ্ছে ভালোই আছিস। রমাকান্তবাবু বললেন, অবশ্যই ভালো আছি, একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই যা। বাদল বলল, ও কিছু নয়, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমি যখন জলে ডুবে যাচ্ছিলাম তখনও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, পরে ঠিক হয়ে গেল। বুঝলাম, এবার আমার হাতটা তুলে দে দেখি। থাক, হাত থেকে হাত ঝুলিয়ে মরলে একটা নাটক নাটক ভাব হবে। ফাজলামি করবি না বাদল। ফাজলামির জন্য তোর সঙ্গে কতবার মারপিট করেছি মনে পড়ে? ক্লাস 8-এ একবার আমার পেন্সিল নিয়ে পালিয়েছিলি, তোকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম, তোর মাথা ফুলে আলু হয়ে গেল, মনে পড়ছে? না, মনে পড়ছে না। আমি তো আর তোর মতো মরতে বসিনি যে পুরনো কথা মনে পড়বে। ঘরের আলো আরো বেড়ে গেছে। আজ বোধহয় খুব রোদ উঠবে। এও একটা মুশকিল। সবাইকে গরমে বেরোতে হবে। শুভটার আবার অ্যালার্জির ধাত। বেশি গরমে গায়ে র্যাশ বেরোয়। অবশ্য এখন তো আর ডেড বডি ঘাড়ে করে শ্মশানে নিয়ে যাবার কোনো ব্যাপার নেই। কাছে ঢাকা গাড়ি আছে। তাও একটা ছোটাছুটি তো থাকে। ঘর বার করতে হয়। আমার অসুখের খবর তোকে কে দিল বাদল? বাবলুদা। বাবলুদা? হার্ট অ্যাটাকে যে মারা গেছে সেই বাবলুদা? বাদল একটা হাই তুলে বলল, হ্যাঁ, রঞ্জনাও বলল। রঞ্জনাকে মনে আছে, বিষ খেয়েছিল। রমাকান্তবাবু একটু চুপ করে থেকে নিচু গলায় বললেন, মনে আছে। বাদল ফিক করে হেসে বলল, তোর সঙ্গে প্রেম ছিল না? বিয়ে করলি না কেন? বেচারি এভাবে মরতো না। রমাকান্তবাবু বাদলের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, রঞ্জনা তোকে কিছু বলে? বাদল নাক টেনে বলল, বলে না, তবে বুঝি তোর ওপর খুব অভিমান। পাগলি একটা। সেই কবে কলেজের প্রেম এখনো জিয়ে রেখেছে। ওরা সব আছে কেমন? ভালো আছে। তুই কেন এসেছিস? তোকে নিতে এসেছি। অনেকটা পথ, দুজনে গল্প করতে করতে চলে যাব। তুই কি আমাকে বিকেল পর্যন্ত সময় দিবি বাদল? বাড়ির সবাই খেয়ে টেয়ে নিত, সারাদিন ধকল যাবে, বিকেল বিকেল হলে রোদটাও কম হতো। না, মৃত্যু সময় দেয় না, আমাকেও দেয়নি। নে চল। মাধবী ঘরে ঢুকলেন। ঢুকেই থমকে দাঁড়ালেন। কেমন একটা গন্ধ না? রমাকান্তবাবু হেসে বললেন, এসো মাধবী, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার স্কুলের বন্ধু বাদল, খুব পাজি ছেলে। বেটা ক্লাস 8-এ পড়বার সময় জলে ডুবে ফট করে মরে গেল। সাঁতার জানতো, তবু মরল। ডাক্তারবাবু বললেন বাদল নাকি সাঁতার দেওয়ার সুযোগই পায়নি,
মাছ পুকুরে পৌঁছতেই হার্ট ফেল করে। বেঁচে থাকা কি কঠিন বলো মাধবী? সব আয়োজন, সব প্রস্তুতি নিয়েও বাঁচা যায় না। কথা শেষ করে জোরে হেসে উঠলেন রমাকান্ত। বললেন, যাওয়ার আগে ওকে একটা জোর ধমক দাও তো মাধবী। রোগীর বিছানায় উঠবার জন্য ওর ধমক খাওয়া উচিত। মাধবী চিৎকার করে কেঁদে উঠলেন। তিনি ঘরে ঢুকতেই বুঝতে পেরেছেন রমাকান্তবাবু মারা গেছেন। ঘরে মৃত্যুর মিষ্টি গন্ধ ছড়িয়ে চলে গেছেন। কিরে শুভ, দেখ তোর বাবার কি হয়েছে। শুনছিলেন প্রচিত গুপ্ত, বাদল এসেছে। আজকের গল্প পাঠে আমি দেবদাস। রমাকান্তবাবুর চরিত্রে অবিক্ষিত চ্যাটার্জি, মাধবীর কণ্ঠে তনিষ্ঠা দাস, ঝুমার কণ্ঠে দীপান্বিতা চ্যাটার্জি, বনির কণ্ঠে উপাসনা, জামাইয়ের কণ্ঠে চিরন্তন সান্যাল এবং বাদলের ভূমিকায় সুমিত মহালানবিশ। আজ এরই সাথে শেষ হয়ে গেল রাতের রহস্য রেডিওর আরও একটি নিবেদন। ধন্যবাদ, শুভরাত্রি।